কার্ড একটাই যে ভারতের সমালোচনা করতে হবে। কেননা আমি বলি, কেননা এই সমালোচনার উপর ভিত্তি করে তাদের রাজনীতিটা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে। তৎকালীন ব্রিটিশ আমলে ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রায় 8টা ইন্টারচেঞ্জ ছিল চলাচলের ক্ষেত্রে, এই সমস্ত রুটই চলাচল করছে। তারপরে আপনার 2007 সালে সম্ভবত তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্ট আবার একটা চুক্তি করে এবং প্রথম চালু হয়, যেটা আমরা জানি মৈত্রী এক্সপ্রেস নামে পরিচিত ছিল আমাদের দেশে। ওই মৈত্রী এক্সপ্রেস প্রথম 2007 সালে তৎকালীন কেয়ারটেকার গভর্নমেন্টের আবার চালু হয় এবং ওই একই রাস্তাতে পণ্য পরিবহনও চালু ছিল। তারপরে আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় এসে ওই 8টা ইন্টারচেঞ্জের ভিতরে আরও 4টা করে 5টা, তো এখনও বাকি যেগুলো আছে সেগুলো চলমান করার প্রক্রিয়ায় আছে। এর ভেতরে একটা ছিল হচ্ছে আপনার এই পণ্য পরিবহনের যে বিষয়টা, এটা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চলীয় যে সমস্ত প্রদেশগুলো আছে যাদেরকে আমরা 7 সিস্টার্স চিনি, সেই রাষ্ট্রগুলোর উপরে পণ্য পরিবহন করবে। এটা হচ্ছে মূল আমাদের এই কানেক্টিভিটির যে জায়গাটা, পণ্য পরিবহন করবে এবং পণ্য পরিবহন করার ক্ষেত্রে কি হবে, দূরত্ব কমবে এবং তাদের অর্থ সাশ্রয় হবে। এই ক্ষেত্রে মেইন কোশ্চেন যেটা, যে অর্থ সাশ্রয় করার ক্ষেত্রে বাংলাদেশের লাভ কি হবে, বাংলাদেশ থেকে কি বেনিফিট পাবে, এইটাই মূল প্রশ্ন। এখন এই বেনিফিটের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, এটা আমি আগেও সেদিন বলেছি একটা জায়গায়, এটার একটা ইন্টারন্যাশনাল প্রোটোকল আছে। এই প্রোটোকলে ঠিক করে দেওয়া আছে যে একটা দেশ আর একটা দেশের ভেতর দিয়ে যদি ট্রানজিট কিংবা ট্রান্সশিপমেন্টের ভেতরে যায় লভ্যাংশ কেমন কি হবে, এটা ঠিক করে দেওয়া আছে। স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থানগত বিবেচনায় জাতিসংঘের ইউএন স্কাপ নামে একটা আমাদের এই এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ভিতরে একটা অর্থনীতি এবং সামাজিক কমিশন আছে। সেই কমিশন এই পণ্য এই ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে কতটা লভ্যাংশ হবে এর একটা প্রাক্কলন করা আছে। তো অতএব এই প্রাক্কলনের ক্ষেত্রে বাংলাদেশের লভ্যাংশ কত হবে এটা একদম ঠিক করে রাখা আছে। প্রশ্ন হচ্ছে বিভিন্ন সময় আমাদের বিরোধী বন্ধুগণ যেটা বলেন যে এই লভ্যাংশ যে ঠিক করা আছে এটা দেন দরবারের ক্ষেত্রে আওয়ামী লীগ কতটা নিতে পারবে, এটাও তাদের আর একটা প্রশ্ন। এখন এই প্রশ্নের ক্ষেত্রে তারা তাদের মতো প্রশ্ন করতে পারবেন, সন্দেহ থাকতে পারে, এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়। কিন্তু আমাদের কথা হচ্ছে যে এই যে আপনার সংযোগ, এই সংযোগ বাড়ার সাথে সাথে দেশের উৎপাদনশীলতা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে, অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পাবে, পারস্পরিক আগ্রহ বাড়বে এই সংযোগ বাড়ার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রেও একটা চাঞ্চল্য সৃষ্টি হবে। এবং এইটা আজকে 1976 কিংবা 1986-এর যে বিশ্ব, আজকের বিশ্ব সম্পূর্ণ আলাদা। এটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, আমরা একে অপরের সাথে সমানভাবে কানেক্টেড। এই পণ্য পরিবহনের ক্ষেত্রে যে কানেক্টিভিটিটা শুরু হচ্ছে, পরবর্তীতে এর উপরে ভিত্তি করেই আমরা যেটা একটা ট্রান্স এশিয়ান একটা চুক্তি হয়েছে 2007 সালে, যেটা মায়ানমার আমাদের এই কন্ট্রাক্ট কানেক্টিভিটি থাকার কারণে মায়ানমারের পরিস্থিতি বিবেচনা এটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। তো আমরা এই ক্ষুদ্র পরিসরে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান এই 4টা কান্ট্রির ভেতরে বাংলাদেশ এবং ভারতের যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটি বাড়ানোর জন্য এটা একটা প্রথম পদক্ষেপ। অ্যান্ড বলা হচ্ছে যে ভুটান এবং নেপালের ক্ষেত্রে তাহলে আমরা কেন পাচ্ছি না, কেন এটা আপনারা এখনো চুক্তিতে বলছেন? এটা তো আমি বলেছি এটা তো সমঝোতা স্মারক, এখনো আমরা কন্ট্রাক্টে যাইনি। যখন এটার কন্ট্রাক্ট হবে তখন ডিটেলস আলোচনা হবে যে এই লাইনের উপরে ভিত্তি করে আমাদের যে রেল লাইন আছে সেই রেল লাইনে নেপালে, ভুটানে, বাংলাদেশ কিভাবে যাবে, এটার মেনটেন্যান্স কিভাবে হবে, এটার ইন্সপেকশন কিভাবে হবে, এখানে আপনার কি বলে দেশের সার্বভৌমত্ব কিংবা স্বার্থ রক্ষার যে বিষয়গুলো আছে সেইগুলো কিভাবে আমরা ক্লজের ভিতরে আনতে পারি, এইগুলো আপনার বিস্তারিত আলোচনা। এই কথা বলা যাবে না। এরপরও আমি বলছি যে আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো এই একটা কার্ড খুব সহজেই ব্যবহার করেন। এই আমরা যখন ইন্ডিয়ার সাথে আমাদের জন্য কতদূর লাভজনক কিংবা ক্ষতিকর, অথবা তাদের জন্য কতদূর লাভজনক কিংবা ক্ষতিকর, এই বিষয়টা এক পাশে সরিয়ে রেখে কার্ড একটাই যে ভারতের সমালোচনা করতে হবে। কেননা আমি বলি, কেননা এই সমালোচনার উপর ভিত্তি করে তাদের রাজনীতিটা আজ পর্যন্ত দাঁড়িয়ে আছে এবং এইটার উপরে দাঁড়িয়ে এই বিএনপি 1-2 বার বাংলাদেশে ক্ষমতায় এসেছে, আসার পরেও তারা এখনো ওই একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। বুঝতে পারছে না যে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার যে পরিবর্তন, সেই পরিবর্তনের জায়গায় আজকের এই কথাগুলো বহু আগেই ব্যাখ্যা